১ম এ আমি যুক্ত করি ওমর। ওমর আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। আপনাকে শুভেচ্ছা। আ আমি ওমর আব্দুল্লাহ ঢাকা থেকে। আচ্ছা, আচ্ছা বলেন। আর আমি আপনাদের কথা তো শুনি, বেশ কিছুদিন ধরেই শুনি এবং তার আগে থেকেই আরজালি মাতব্বর অন্যান্য যতটুকু সম্ভব আমার জায়গা থেকে লেখাপড়া জানা। আমার হায়ার এডুকেশনটা আমি ইন্ডিয়া থেকে করেছি। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। তো আমি আমার নিজের ধর্মের, আমি আমার অন্যদের ধর্মের লোকদের সাথেও বেশ কিছু মেশার সুযোগ পেয়েছি। কিছু ভালো অভিজ্ঞতা, কিছু মন্দ অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে। তো আমি অনেকটা উৎসাহিত হই আপনাদের বিষয়গুলোর সাথে যুক্ত থেকে। আর পার্সোনালি আমি আমার হোম ডিস্ট্রিক্ট ওখানে আমি একটা আ একাডেমিক একটা প্রতিষ্ঠান তৈরি করছি। যেহেতু আমার এডুকেশনটা ছিল নাটক, থিয়েটার, ফিল্ম এটার উপর। তো আমি আমার চাকরির সুবাদে ঢাকায় থাকি। কিন্তু আমি আমার চাকরিটাকে যতটুকু ইনকাম করি, সংসার চালাই। এর পরবর্তীতে গ্রামে একটা একাডেমিক এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করছি। তো এসব বিষয়েও হয়তো আপনাদের সাথে যদি সুযোগ থাকে, এইগুলো নিয়ে আমরা একটু শেয়ার করতে পারি কিভাবে আমাদের ওইগুলোকে আগায় নিতে পারি আমরা, আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতি। আ অবশ্যই, অবশ্যই খুবই চমৎকার কথা বলেছেন। আপনি যদি আ যে আপনি যে নাটক এবং এই আ কাজগুলা করেন, থিয়েটারের কাজগুলা করেন, এই কাজগুলা শুনে তো আমার খুবই ভালো লাগছে। এই কাজে তো অনেক আ বিভিন্ন বিষয় এটার সাথে যুক্ত আছে। যেমন গান, তারপর হচ্ছে গিয়ে মিউজিক, তারপর হচ্ছে গিয়ে নাটক। এগুলো তো অনেক কিছু এটার সাথে থিয়েটারের সাথে যুক্ত, তাই না? হ্যাঁ, জি, জি, অবশ্যই যুক্ত। তাহলে ইভেন তো আমার আপনি অনেক কাজই আপনার মানে অনেক কাজই আপনি মানে দেখাশোনা করেন মনে হচ্ছে নাকি? আ আমি মানে শুরু করেছি গত ৩ বছর ধরে আমি আমার নিজের পৈতৃক ভিটাটাকে বিক্রি করে ফেলেছি। কারণ আমি যেহেতু একজন চাকুরিজীবী এবং আমার গ্র্যান্ডফাদার ছিল স্কুল শিক্ষক। সে যদিও সে ছিল অনেক একটা ধর্মীয় পরিবারের ছেলে। তারপরেও সে খুব আধুনিক ছিল। আমরা ইত্তেফাক পেপার চিনতাম। তারপরে রেডিও, বিবিসির খবর শুনতে পেয়েছি ছোটবেলায়। আমাদের পাকা রাস্তা ছিল না গ্রামে। তো আমার দাদা চাইতো যে আমাদের সন্তানাদিরা যেন একটু জ্ঞানী হয়, লেখাপড়া শেখে। সেই জায়গা থেকে আমার দাদা চেয়েছে বাবারা লেখাপড়া শিখবে, চাকরি-বাকরি করবে। আমার বাবারা চেয়েছে আমরা সেভাবে এগিয়ে যাবো। তা আমার এখন বাচ্চাও আছে আমার ৩ জন। তা আমি চিন্তা করলাম যে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি গ্রামে যাবো। আমার বাচ্চারা কিছু জায়গায় কিছু জিনিস জানে যারা গ্রামের ছেলেরা জানে না। এবং গ্রামের ছেলেরা কিছু জানে সেটা আমার বাচ্চারা জানে না। আমি যেন এক্সচেঞ্জ করতে পারি। গাছে ওঠা, সাঁতার শেখা, কম্পিউটার চালানো। সো এই যে এক্সচেঞ্জ গুলো যেন আমি করতে পারি সেজন্য আমি আমার পৈতৃক ভিটাটাকে বিক্রি করে ফেলার কারণ হচ্ছে আমার ওই জায়গাটা ছিল ছোট, হয়তো ২ কাঠা ৫ কাঠা জায়গা। সো আমি ওটাকে বিক্রি করে দিয়ে আমার গ্রামের পিছনে মাঠে চলে যাই। যেখানে আমি ২-৩ বিঘা জমি কিনে ফেলি। সেখানে আমি একটা কটেজের মতো করছি। গেস্টরা থাকবে। আমার ওখানে বাগান, ওখানে একটা পারফরম্যান্স এর জায়গা যেখানে দেশীয় পারফরম্যান্স হলে ৫০০ লোক বসে পড়বে দেখার জন্য। তারপরে ছবি আঁকা। আমার ওই গ্রামের চারিদিকে স্কুল আছে। সেই টিচারদের সাথে কথা হচ্ছে আমার। যেন আমি ওই স্টুডেন্টদেরকে আমার এই প্রতিষ্ঠানে আনতে পারি। এভরি ফ্রাইডে, স্যাটারডে তে তোমরা টেলিস্কোপে চাঁদ তারা দেখো, গ্রহ নক্ষত্র বোঝো। তারপরে কথা বলা শেখো, সাধু ভাষা, তারপর খুবই গান দারুণ বাজনা। ব্যাপার খুবই দারুণ ব্যাপার আপনি শুরু করেছেন। অসাধারণ ব্যাপার। আপনি আপনাকে আমি রিকোয়েস্ট করব হ্যাঁ, আসিফ ভাই, হ্যাঁ, হ্যাঁ আমার বলুন। ওই ওয়েবসাইটের নাম হচ্ছে আনাম ফাউন্ডেশন। আপনি ভাই যদি আপনার নামগুলা এই মুহূর্তে বলার দরকার নাই। আপনি আমার সাথে যখন আপনার সাথে আমার যোগাযোগ হবে তখন আপনি নামগুলা বলেন। কারণ এই মুহূর্তে নাম বলাটা আপনার জন্য একটু বিপজ্জনক হতে পারে। এইজন্য আপনি এই মুহূর্তে আর কিছু বইলেন না। আপনি আমার সাথে মেইলে যোগাযোগ করবেন। এবং আপনি যেটা করছেন সেটা তো অসাধারণ কাজ হচ্ছে কাজ তাহলে। এবং আপনারা যদি আরো এটার সাথে আমাদেরও কিছু আইডিয়া ছিল একসময় আমরাও করতে চেয়েছিলাম কিন্তু শেষমেশ আর করা হয়নি। আমরা যেটা করতে চেয়েছিলাম বিভিন্ন স্কুলে শনিবার দিন বা শুক্রবার দিন আমরা ভিডিও সিনেমা দেখানো আ শুরু করতে চাচ্ছিলাম যে বাচ্চাদেরকে সিনেমা দেখাবো। সিনেমাগুলো হবে আ যেমন ধরেন বিজ্ঞান ভিত্তিক সিনেমা। যেমন ধরেন মহাবিশ্ব কিভাবে উৎপত্তি হলো বা ধরেন মানুষের কিভাবে উদ্ভব হলো। Netflix এ এরকম অনেক আ আছে ম্যাটেরিয়াল আছে যেগুলা অসাধারণ, অসাধারণ এবং পৃথিবীতে মাছগুলা কিভাবে বেঁচে থাকে। পৃথিবীতে মাছের সংখ্যা কিরকম, মাছের পরিমাণ কিরকম এবং সমুদ্রের নিচে আসলে কি হয়। এই জিনিসগুলা ছোট, ছোট ভিডিও ১ ঘন্টা ২ ঘন্টার যে ভিডিওগুলা সেগুলো যদি আমরা বাচ্চাদেরকে দেখাতে পারতাম এবং সারা পৃথিবীর মানে পাহাড় কিভাবে তৈরি হলো, আ মহাদেশগুলা কিভাবে বিভক্ত হয়ে গেল। এই যে ভিডিওগুলা আছে, YouTube এও আছে এগুলা YouTube এ পাওয়া যায়। এগুলা যদি আমরা প্রতি শুক্রবার দিন একটা শো করে বাচ্চাদেরকে দেখাতে পারতাম এবং সেটার সাথে মনে করেন যে ছোট, ছোট গান, ছোট, ছোট নাচ এই জিনিসগুলা যদি আমরা বাচ্চাদেরকে প্রতি বেলাই দেখাতে পারতাম, তাহলে এই ধর্মান্ধতা, মৌলবাদ এগুলার সাথে আমরা একটা লড়াই করতে পারতাম এই সেদের মাধ্যমে। কিন্তু আমরা আসলে সেটা করতে পারিনি। আমরা চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি। ব্যক্তিগতভাবে আমিও চেষ্টা করেছিলাম কিন্তু আমার পক্ষে আসলে সম্ভব হয় নাই শেষ পর্যন্ত। তো আপনি এটা করছেন শুনে আমার খুবই ভালো লাগছে। আপনি আমার সাথে মেইলে যোগাযোগ করবেন। আমি আপনার সাথে মেইলে তাহলে কথা বলব। আমি কিভাবে মেইল আইডিটা পাইতে পারি? হ্যাঁ, মেইল হচ্ছে খুবই ইজি info@সংশয়.com আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই যে নিচে দেখেন স্ক্রল করছে এখন। info@সংশয়.com এই মেইল অ্যাড্রেসে মেইল করলেই আমি পেয়ে যাব। ওকে, জি। আ আ ঠিক আছে। অমর ভাই আর কি কিছু বলবেন আপনি? আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আপনার আইডিয়া, আপনার মানে চিন্তা অসাধারণ। আমি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব।
আ না আমি আমি রেগুলারই শুনি এবং আমার সাথে আমার ওয়াইফ শোনে। যদি ওয়াইফ একটু ভাবতো কি না কি কথা বলে এরা, কি শোনে তারা। কিন্তু আমার ওয়াইফও ডে বাই ডে সে কনভিন্সড যে আসলে এই যুক্তি কি, আসলে কিভাবে আমাদের যে ভাবা উচিত। আমার বাবাও খুবই গানপ্রিয়, সঙ্গীতপ্রিয় লোক ছিল। যেহেতু আমরা একটু লালন এলাকার লোক। ইভেন আমি যে সোসাইটির ছেলে এবং আমাকে যে ধরনের এডুকেশন দেওয়া হয়েছিল, সেটা তাদের জন্য ছিল একটা ইনভেস্টমেন্ট যে ছেলেটাকে শিক্ষিত করব, সে যেন করে খাইতে পারে। এবং আমি সেটাই। আমি কখনো ঘুষ দিয়ে চাকরি করতে হয়নি। আমি ঠিকঠাক টেলিভিশনে কাজ করি ইভেন ফিল্মে কাজ করি। তো আমার মনে হয়েছিল যে আমি যেন আমার ফ্যামিলির লোকজন, গ্রামের লোকজন সবাই আমার ফ্যামিলিকে ভালোভাবে জানে, আমাকেও জানে। সো আমি এমন একটা কিছু করতে চাই যেন আমার নিজের মানসিক শান্তিটার জায়গাটা থাকে এবং সেখান থেকে যেন আমি আমার গ্রামের স্কুলের ছেলে-মেয়েদেরকে, তরুণদেরকে যেন আমি একটু রাস্তাটাকে একটু গাইডলাইনটা দিতে দিতে পারি। আমাদের ওখানে একটা ফিল্মের ক্লাবেরও একটা চিন্তা আছে যে আমরা যেন একটা ফিল্ম প্রজেকশন করতে পারি। আপনি একটু বেশি বলেছেন যে আমি যেটা জানতাম না যে মাছ, পাহাড়। আমি চিন্তা করেছিলাম যে ওভারঅল ফিল্ম, ক্লাসিক ফিল্ম থেকে শুরু করে বিভিন্ন ঘরানার ফিল্ম যেন আমরা সপ্তাহে দেখাতে পারি। তাদের একটু চোখটা খুলবে, ব্রেইনটা খুলবে। তো আপনি যেটা বললেন সেটাও আমার সাথে যুক্ত হইল। তো আমি চাইবো। হ্যাঁ, যেমন ধরেন একটা উদাহরণ বলছি, যেমন ধরেন কার্ল সাগানের একটা মানে সিরিজ আছে জি, মহাবিশ্ব সম্পর্কে। আ এই সিরিজটা খুবই চমৎকার। 'কসমস' নাম। এটা হুম, বাংলায় অনুবাদ করা হয়েছে। বাংলায় সম্ভবত অনুবাদ করেছে যারা তাদেরকে আমি চিনিও, তারা বাংলায় অনুবাদ করেছেন এবং খুবই চমৎকার ভিডিওটা। আ আ একটা বাচ্চাকে খুবই অনুপ্রাণিত করবে, আগ্রহী করবে যে এই মহাবিশ্বের যে রহস্যগুলা, এই জিনিসগুলা বাচ্চাদেরকে খুবই আগ্রহী করবে। এরকম অনেক ভিডিও আছে যেগুলা বাচ্চাদেরকে আসলে ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা। মানে জি, জানার প্রতি আগ্রহী করে তোলা, প্রশ্ন করতে শেখানো। এই হুম, জিনিসগুলা খুবই দরকার। আমরা চেষ্টা করছি, এখনো হুম, করছি। আপনি হুম। যে করছেন এটা তো অসাধারণ ব্যাপার। আমি চাইবো আপনাদের সাথে যোগাযোগ রাখতে এবং আমি চাইবো যে আমার যে কাজটার আমার একটা শুধু Facebook পেজ আছে যেখানে আমি বিভিন্ন ফটোগ্রাফস গুলো দিয়ে একদম সেই জমি কেনা থেকে শুরু করে গাছ লাগানো, মঞ্চ বানানো, একটা পেইন্টিং এক্সিবিশন হয়েছিল। আমার বন্ধুরা পেইন্টার। বাচ্চারা গেল ছবি আঁকলো। এই সবগুলোও দেখতে পাবেন এবং আপনাদের পরামর্শ আমি আশা করি সেখানে যুক্ত করতে পারব। তো এইজন্য ঠিক আরকি এটা প্রাথমিক পরিচয় হওয়া, হাই হ্যালো এবং আচ্ছা, আপনাদের সাথে সেটাও একটা বিষয়। আর ঠিক আছে। ভাই আর কি কিছু বলার আছে আপনার? আজকে এতটুকুই থাকুক। আজকে ১ম দিন আমার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আমি ভাইয়া রেডি। ভালো থাকেন। আর শুভকামনা আমিও রইল। আপনার সাথে যোগাযোগ করার, মেইলে কথা বলার। আচ্ছা, ঠিক আছে। ভালো যাক, থাকবেন। বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। হ্যাঁ, তাহলে বিদায় জানালাম আপনাকে। পরের জনকে যুক্ত করি। ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমাদের ওমর ভাই, উনি যে আইডিয়াগুলা অসাধারণ। এগুলো আমারও আইডিয়া ছিল একসময়। আমি এটা করতে চেয়েছিলাম। কিন্তু আ পরিস্থিতির কারণে আর করা হয়ে ওঠে নাই। এখন জীবনের মানে চাকরি-বাকরিতে এতই বিজি হয়ে গেছি যে এগুলা আর মাথায় আসে না। এখন তো মানে সারাক্ষণ চাকরিতে তো সারাক্ষণ দৌড়ের উপর থাকতে হয়। মানে সকালবেলা ঢুকলেই এতগুলা মানে চলে আসে, মানে কাজ, যে আজকে এই কাজগুলা করতে হবে। এটার পরে এটা করতে হবে, সেটার পর সেটা করতে হবে, সেটার পর সেটা করতে হবে। তো কখন যে মানে লাঞ্চ টাইম হয়ে যায় টের পাই না সকালবেলা। মানে মেইল চেক করতেই তো একসময় মানে মেইল চেক করতেই তো সকালটা চলে যায়। এরপরে হচ্ছে গিয়ে মেইল চেক করার পরে যখন অন্য কাজ করা শুরু করি, তখন হচ্ছে গিয়ে দুপুর লাঞ্চ হয়ে যায়। লাঞ্চ হয়ে যাওয়ার পরে আর তো আবারও কাজে নেমে যেতে হয়। কাজগুলা শেষ করে ৪ঃ০০-৫ঃ০০ র দিকে যখন কাজগুলো একটু শেষের দিকে, তখন ক্লান্ত হয়ে যাই এবং তখন আর এই যে নতুন যে আইডিয়া গুলা, যখন কম বয়স ছিল তখন এই আইডিয়া গুলো আসতো যে একটা মানে বাচ্চাদেরকে কিভাবে প্রশ্ন করতে শেখানো যায়, কিভাবে আগ্রহী করে তোলা যায়, কিভাবে কৌতূহলী করতে হয় একজন মানুষকে। আ অন্ধবিশ্বাস না করে যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করতে হয়। এই জিনিসগুলা শেখাবো অনেক প্ল্যান করেছিলাম। কম বয়স যখন ইয়াং ছিলাম তখন। কিন্তু এখন আর সেই সময়টা হয় না। এখন আর সেই ইয়াটা নাই। মানে ভেতরের যে জোশটা, সেই জোশটা অনেকখানি কমে গেছে। আস্তে আরো কমে যাচ্ছে। দিনে আরো কমে যাচ্ছে সেটা। এটা মানে একটা খারাপ ব্যাপার, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। এখন মানে আমার তো টাকা ইনকাম করতে হবে। আ টাকা ইনকাম করে আ মানে ফ্যামিলি চালাইতে হবে। আমারও নিজেরও চলতে হবে। এখানে যেই দেশে থাকি সেটা তো খুব এক্সপেনসিভ একটা সিটিতে আমি থাকি। এখানে তো দৌড়াইতে থাকতে হবে সারাক্ষণ। কত টাকা ইনকাম করা যায় সেটা নিয়েই ভাবতে হবে। তো এগুলো আর মাথায় আসে না। হ্যাঁ? কিন্তু উনারা যেটা করছেন সেটা অসাধারণ কাজ। সেটাকে আমি সাধুবাদ জানাই। ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি। হযবরল আপনাকে যুক্ত করা হয়েছে। হযবরল বলেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হ্যাঁ ভাই, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আ শান্তি বর্ষিত হোক। আপনার সাথে অনেক দিন আগে, অনেক দিন আগে একবার কথা বলেছিলাম। আমি সৌদি আরবে থাকি, জেদ্দাতে। হ্যাঁ? আচ্ছা। আপনাদের সবকিছুর কার্যক্রমগুলো খুবই ভালো লাগে, প্রশংসনীয়। আ এটা খুব অনেক কিছু ঘাটাঘাটি করেন, অনেক কিছু দেখেন, অনেক কিছু জানেন। আমরা তো আসলে কর্মময় জীবনে এত কিছু করতে পারি না। ভাই যাই হোক, এখন আমিও কথা তো ভাই হচ্ছে জি ভাই। আমি কি কম কর্মময় জীবন নাকি? আপনি কি ভাবছেন আমার না, তারপর জীবন আপনার কর্মময়? ভাই আপনারা হলেন একটু আ মানে আ কি বলবো জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ এইসব দিকে বেশি আছেন। যেটাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আমার পক্ষে সেটা হয়ে ওঠে না ভাই। আমি হলাম একটু আমি সোজা বাংলায় যেটাকে বলে এই আ ড্রেস তৈরি নিয়ে আছি। এই কারণে আমরা
সুযোগ হয় না। আচ্ছা, এখন আচ্ছা। ব্যস্ত রয়েছি আমরা। যাই হোক শোনেন সেটা আচ্ছা। অন্য কথা। এখন ভাই আপনার কাছে একটা বিনীত অনুরোধ যে বাংলাদেশের বিষয় নিয়ে কি একটু আলোকপাত করা যায়? হ্যাঁ, আলোকপাত যে করি তো ভাই। এখন বাংলাদেশকে নিয়ে তো অনেকদিনই এই যে আলাপ এখন যে আলোচনা হয়। অস্থিতিশীলতা চলতেছে, এই যে হেজবুত তাহরিরদের মুক্ত করতেছে, শিবিরের তাণ্ডব। আর ভাই আমি একটু নিজেকে খোলাসা করে বলি ভাই আমরা ওই একটু সুফিবাদ টাইপের লোক। আমরা ভাই মাজারকে অতি শ্রদ্ধা করি, অলিয়া উলিয়াকে শ্রদ্ধা করি। আমরা পুরাপুরি নাস্তিক না, কিন্তু লোকে আমাদেরকে নাস্তিক বলে। হ্যাঁ? আমরা ভাই মানুষের মত, পথ, বিশ্বাস সবকিছুকে শ্রদ্ধার আসনে দেখি। সবাইকেই আমরা শ্রদ্ধা করি। কাউকে আমরা আঘাত করা, জেহাদ করা এগুলা ভাই আমাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। আমরা খুব আচ্ছা, আচ্ছা। নিরীহ প্রকৃতির জীবনযাপন করতে চাই। সবাইকে এখন আপনারা একটা নিয়ে দিয়ে চলতেছেন। কিন্তু আমার মতে আমি বিশ্বাস করি যে যদি কোনদিন আপনারা তো বিশ্বাস করেন যে স্রষ্টা বলে কেউ নেই। হ্যাঁ, হতে পারে আপনাদের বিশ্বাস। বিশ্বাস করি কিন্তু না। আমার বিশ্বাসে বলে জি, আমরা এটা আমার বিশ্বাস করি না যে স্রষ্টা বলে কেউ নেই। এই কথাটা হ্যাঁ, ভাই ভুল একটু কথা। জি, 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 জি। যাই হোক প্রমাণিত সত্য নয় বলে আপনারা মনে করেন। কিন্তু আমরা মনে করি আমার যে এটা বিশ্বাসে বিশ্বাস বলে করার কোনো হুম, যুক্তি নাই। এটা বিশ্বাস করার হ্যাঁ। কোনো রিজন নাই। হ্যাঁ, ওই গৌতম বুদ্ধের মতে যেতে পারেন যে, আমার ভিতরেই যা আছে তাতেই যথেষ্ট। এর বাইরে আর কাউকে খোঁজার প্রয়োজন নেই। আমার ভিতরে সব আছে। আমার ভিতরে যা আছে সেটাকে খুঁজলেই আমি মহাসত্যের সম্মুখীন হব। যাই হোক সেটা আপনাদের বিশ্বাসকে নিয়ে আপনারা থাকেন। সম্মান করি, ভাই শ্রদ্ধা আবারও করি। আবারও ভুল কিন্তু বলছেন। আমাদের কোনো বিশ্বাস নেই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা বিশ্বাসের প্রমাণিত অভাব সত্য। আছে। আপনারা ঠিক আছে। আপনারা যেটা প্রমাণ দেখছেন সেটা দিয়ে বলতেছেন। আমি আপনাদের সম্মান করি। হ্যাঁ, আমরা কোন মতকে পথকে অশ্রদ্ধা করি না। কিন্তু সমস্যা হয় যে আমাদের উপর আঘাত করতে আসেন। আমরা তো কারো কাছে যাই না ভাই। আমরা বলি না যে তোমরা আসো। হ্যাঁ, ভাই আমরা তো আমরা কিভাবে নাস্তিকরা তো আসি কখনো আপনাদের উপর আঘাত করে নাই ভাই। নাস্তিকরা তো না কখনো আপনাদেরকেও তো কারোর উপরে করতেছি না। আঘাত করে নাই। কি বলেন? আপনারা কেন আঘাত করবেন ভাই? আপনাদের বললাম না আপনাদের প্রতি শ্রদ্ধা করি, সম্মান করি। আপনারা যে জগৎ নিয়ে আছেন সেটা ওই মৌলবাদীরা সহ্য করতে পারে না। কিন্তু আমি সম্মান করি ভাই। আপনারা যেটা নগদ দেখতেছেন, বিজ্ঞানময় ইয়ে করতেছেন, গবেষণা করতেছেন, থিসিস করতেছেন বা আপনারা যে রিসার্চ যেগুলো যা কিছু করেন আমরা আমি বিশেষ করে অশ্রদ্ধা করি না। আমি আপনার কথা তারপরে এই যে ইয়ে আরেকজন ছেলে যে লম্বা চুলওয়ালা কি জানি? এই আমতলীতে বাড়ি সম্ভবত। আসাদ কি নূর। নাম? এই যে আসাদ নূর সাহেব। উনার কথাও শুনি উনি YouTube এ অনেক ইয়েতে আদিবাসীদের নিয়েও করতেছেন। আমি সম্মান করি দাদা। আমি এটা ইয়ে করি না। কিন্তু আমি মানতে পারি না তখনই যে মানুষ হয়ে মানুষকে যখন আঘাত করে। এই মতের অবিশ্বাসের কারণে, মতের অমিলের কারণে। তো এগুলো নিয়ে আপনারা একটু মেহেরবানি করে একটু ইয়ে করেন। মানুষকে একটু চেষ্টা করেন যে আপনারা তো অনেক বড় প্ল্যাটফর্ম নিয়ে আছেন। অজগর হলো ভাই হ্যাঁ, আমরা তো এগুলো নিয়ে এত বছর ধরে কাজ করতেছি যে হ্যাঁ, ধর্মীয় আরেকটু ইয়ে করেন উন্মাদনা, বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় যে মানে খুব মৌলবাদ, কষ্টে পাচ্ছি। হ্যাঁ? আমাদের জি, জি। শত্রু কিন্তু একই, তাই না? আমাদের ২ হ্যাঁ, জনের ঠিক, শত্রুই কিন্তু ঠিক, একই। ঠিক। আমরা যদিও জি, জি, জি। একমতের না, আপনার সাথে আমার মতের অনেক পার্থক্য হবে হ্যাঁ, হ্যাঁ, হয়তো। হতে পারে, হতে কিন্তু পারে, হতে পারে। আমাদের শত্রু কিন্তু একই। আমাদের মূল শত্রু হচ্ছে অন্ধবিশ্বাস। যেটা অন্ধবিশ্বাস, যেটার দ্বারা অন্ধবিশ্বাস। মানুষ ইন্সপায়ার হয় অন্য মানুষকে আঘাত করতে, অন্য মানুষের মত দমন করতে, অন্য মানুষের মতাদর্শটাকে দমিয়ে দিতে। তার মানে আমাদের শত্রু কিন্তু একই এবং আমরাও যে কাজটা হ্যাঁ, করছি সেটাও কিন্তু আসলে আপনাদের জন্যও করছি। আমরা শুধুমাত্র যে আমাদের জন্য হ্যাঁ, করছি তা অবশ্যই, কিন্তু না। আপনাদের জন্য যেন অবশ্যই একটা বেটার মানবতার জন্য। সোসাইটি হয়, আপনাদের জন্য আমাদের জন্য যেন একটা বেটার সোসাইটি হয়, আপনার জন্য যেন একটা বেটার সোসাইটি হয় যেখানে জি, আপনি জি, এবং আমি জি। পাশাপাশি একটা চায়ের দোকানে বসে তর্ক করতে পারব। যে আপনি আপনার পক্ষে বলবেন, আমি আমার পক্ষে বলব। এই যে এই হ্যাঁ, মানে অবস্থা, এই পরিস্থিতিটা যেন আমরা তৈরি করতে পারি সেটার জন্যই আমরা কাজ করছি। এবং আমরা জি, আমি একেবারে সবসময়ই জি, সবসময়ই এই যে মাজার ভাঙতেছে যারা মানে এটা নিয়েও আমরা প্রতিবাদ করেছি। এটা নিয়ে আমি লেখাও লিখেছি। মাজার ভাঙা হচ্ছে। আমি মাজারের পক্ষে না। আমি মাজার পছন্দ করি না। কিন্তু কেউ তো মাজার হ্যাঁ, ভেঙে করতে ফেলতে পারে পারেন। না। হ্যাঁ? কেউ তো মাজার হ্যাঁ, ভাঙতে পারে না। এটা তো কারো অধিকার নাই। কারো রাইট নাই। আরেকজনের মাজার গিয়ে সে ভেঙে আসবে। এটা তো কারো রাইট নেই। আমরা সেটারও এটা তো বিরোধিতা করি। সহিংসতা, হিংস্রতা। হ্যাঁ, এটা হিংস্রতা, এটা মৌলবাদ, এটা জঙ্গিবাদ। যেটা হচ্ছে ওয়াহাবিরা যেই কাজটা করে, সালাফিরা যেই কাজটা করে, তারা এখন পৃথিবীর সমস্ত এই মাজার-টাজার সব আরে মাজারগুলা থেকেই তো তোরা মুসলমান হইছস। তোরা তো আগে ছিলি জি, জি, বৌদ্ধ, জি। তোরা ছিলি হ্যাঁ, হিন্দু। তোদের বাপ-দাদা ছিল এই মাজার পূজারী। তোর বাপের বিরুদ্ধে তোরা লড়তেছস। যারা এগুলা সেটাই। করতেছে তারা তাদের বাপকে অস্বীকার করতেছে। তোদের বাপ-দাদা ১৪ গোষ্ঠী এই মাজারে এসে গিয়ে পইড়া থাকতো। মাজারে গিয়ে চেষ্টা করত। তোরা তোদের বাপের বিরুদ্ধে লড়াই করতেছিস। বাপের মূর্তি তোরা ভাঙতেছিস, বাপের পাছায় তোরা মারতেছিস লাথি। এই যে যারা এই কাজগুলা করছে সেগুলা তো আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি যে বাংলাদেশে যে বাউল সংগীত, বাংলাদেশে যে লালন ফকিরের গান, এগুলা হচ্ছে বাংলাদেশের সম্পদ। এইগুলা জি, জি। এগুলা আমিও ব্যক্তিগতভাবে লালন ফকিরকে খুবই পছন্দ করি। যদিও তাকে আমি কোন দার্শনিক মনে করি না কিন্তু আমি তার গান আমি খুবই পছন্দ করি। তার গান আমার সবচাইতে ফেভারাইট গানগুলাই হচ্ছে আমার লালন ফকিরের গানগুলা।
তো এই জিনিস নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলেছি অলরেডি ভাই। আরো আমরা নিশ্চয়ই বলব। যখন প্রসঙ্গ ওঠে তখন তো আমরা জিনিসগুলো নিয়ে কথা বলি। আসলে এমনি তো হুট করে বলা যায় না একটা বিষয়। প্রসঙ্গটা কেউ প্রশ্ন করলে বা কেউ আলোচনা তুললে তখন আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কেউ যদি মাজার পূজা করতে চায়, কেউ যদি মাজারে সিজদাও দেয়, তার সেই অধিকারটা থাকা উচিত। সে মাজারে গিয়ে সিজদা করবে সেই অধিকারটাও তার থাকা উচিত। এখন এটা ইসলামে আছে নাকি নাই, শিরক নাকি শিরক না, এই সমস্ত আলোচনাতেই যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমি যেটা মনে করি যে প্রত্যেক মানুষের অধিকার আছে নিজ বিশ্বাসটা পালন করার। মাজারে যারা যাবে, মাজারে যারা গান করবে, যারা ছেলেমেয়ে একসাথে নাচানাচি করবে তাদেরও সেই অধিকারটা থাকা উচিত যে তারা এই কাজটা করবে। তবে আমি এই জিনিসটা কেন অযৌক্তিক সেই জিনিসটা আমি বলব। কিন্তু আমি তাদের বাধা দিব না। আমি সেই কাজটা করতে বাধা দিব না যে তারা এই কাজটা করতে পারবে না। এই কাজটা করতে আমি কখনো বাধা দিব না। কারণ এটা তাদের অধিকার, তাদের এটাই রাইট। আমাদের এক্সাক্টলি সাথে দেখেন আমাদের সাথে ফারাজ ভাই চলে আসে। ফারাজ ভাইকে একটু হ্যালো বলে নেই। ফারাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন? এই তো ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন। ফারাজ ভাই আমাদের কথা হচ্ছিল যে মাজার নিয়ে, এই যে মাজার ভাঙা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাজার-টাজার ভেঙে দিচ্ছে এখন মৌলবাদীরা। তারা তো এক্কেবারে মনে করেন পাগল হয়ে গেছে, কুত্তা পাগল হয়ে গেছে এই জঙ্গি গোষ্ঠীটা। তাই না? শুধু দেখেন মাজার ভাঙতেছে তা না, ওখানে মনে করেন সংসার ত্যাগী যার কিছু নাই, একদম কিছু নাই, সবকিছু ছেড়ে চলে আসছে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় হোক আর অলির রাস্তায় হোক, আমরা এটাকে একই ভাবে দেখি। তো এইরকম নিঃস্ব মানুষদেরকে পিটায় মারতেছে, বলেন এগুলো কিভাবে সহ্য করা যায় বলেন? আমি তো বিশ্বাস করি, আমি কিন্তু মনে প্রাণে এখন বিশ্বাস করি। যেটা ইসে আছে, আহ, ইয়ার জন্য হজবরল ভাই, জি ভাই এখন বলেন। দেশে যেটা চলতেছে সেটা তো মবের রাজত্ব চলতেছে আর কি। মব যেখানে যাচ্ছে, আমি আমি যেটা একটু করতে একটু পারতেছে, শেষ হয়ে যাবে। মেহরবানি মব করে। যেহেতু আমাদের যে আমি স্বৈরাচার, বিশ্বাস ওই করি স্বৈরাচার সরকার যে ইয়ে জি, জি, করছে। জি। কথা আমি বলতেছি তো বিশ্বাস একটু করি শুনে, ১ তারপরে লক্ষ আপনি কি ১ বিশ্বাস লক্ষ করেন বা ১ সেটা কোটি, জি ১ কোটি একটু নাস্তিকের ভিতরে যাদেরকে আমরা তথাকথিত নাস্তিক বলি, তাদের সামনে যদি যাই আমরা এই বাউল দর্শন, আমাদের সুফিবাদের দর্শন বা আমরা এই কথাগুলো যদি বলি বা আমি আমার মতো করে আমি যদি পালন করি, আমার বিশ্বাস হয় কোন নাস্তিক আমাকে মারতে আসবে না। কোন নাস্তিক আমাকে আ মানে ভাই, আঘাত নাস্তিকের করবে সাথে না। তো আপনার কিন্তু কোনো এদের ইয়ে সামনে নাই, গেলে কোনো। জি, জি, জি। সেটাই। হ্যাঁ, একটু কথা শুনে রেসপন্স করেন, কথা শুনে রেসপন্স করেন। নাস্তিকের সাথে তো আপনার কোনো দ্বিমত নাই। মানে নাস্তিক তো চায় না, না, না। নাস্তিক তো বলতে যাবে না যে আপনি আপনার ধর্ম নিজের মধ্যে পালন করতে পারবেন না। একজন নাস্তিক আপনাকে at best সেটা বলবে যে আপনার ধর্মটা আপনি যেন তার উপর চাপায় না দেন। আপনি নিজের মধ্যে সেটাই। যাই করেন, নিজের মধ্যে ধর্মের নামে যেটাই করেন সেটা আপনি করতে পারেন। এটা নিয়ে নাস্তিকের সাথে কনফ্লিক্ট নেই। কনফ্লিক্ট আছে একটা গ্রুপ অফ পিপলের সাথে, যারা মনে করে, তারা যেটা মনে করে, তারা যেটাকে সত্য মনে করে, তারা যেটাকে আল্লাহর ওহী মনে করে, সেটাই তারা পালন করবে এবং আপনি পালন করতে বাধ্য। মানে তারাও পালন করবে এবং আপনাকেও জোর করে পালন করাবে। তো তাদের সাথে আপনার কনফ্লিক্ট আছে এবং তারা আপনার ওই চাবে আপনার, তাদের সাথে বিরোধ যত মতবাদ আছে সেগুলোকে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়ার। তো ওইটার মধ্যে আপনি পড়েন, এই জন্য আপনার উপরে সেই ইয়েটা চলবে, সেই প্রেশারটা থাকবে, আপনার উপর সেই নির্যাতনটা থাকবে। এবং বাংলাদেশে আমরা তো জোর করি যে না মব দাদা। কালচার, আমি কি বলছি ভাই আপনি আমরা জোর করেন? কোনদিন আপনি আমার হ্যাঁ, কাছে কেন এটা ইয়ে চাইতেছেন আমি তো বুঝতেছি না। আপনি তো জোর করেন না, এটা আমি জানি। বলেন, বলেন, বলেন। হ্যাঁ, আপনারা যে জোর করেন না এটা নিয়ে, সেটা তো আমি জানি। বাট দ্য থিং ইজ, যারা জোর করে তারা মনে করে তাদের জোর করাটা হচ্ছে একটা জাস্টিফাইড কাজ। আমি যেটা বলতে জি, চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশে এখন যেটা চলতেছে সেটা হচ্ছে মব মব কালচার চলতেছে একটা। মবের রাজত্ব চলতেছে। যেহেতু তারা ওই স্বৈরাচার সরকার ফালাইছে মবের ইয়া দ্বারা, মবিং এর মাধ্যমে, তারা মনে করতেছে যে এখন মবিং করে তারা যে জিনিসটাই চাবে সেই জিনিসটাই করতে পারবে। তো আপনাদের উপরেও তাদের সেই থিওরিটা অ্যাপ্লাই করতেছে, যেহেতু আপনাদেরকে ব্যাকআপ করার মতো কেউ নাই, আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। সুতরাং আপনারা এই ধরনের অত্যাচারের শিকার বহুদিন ধরেই হবেন। আগামী আরো বহুদিন ধরে এই জিনিসটা হবে। এটা খুব সহজে থামবে এরকম কোনো আমি দেখতেছি না, রিজনিং আমি দেখতেছি না আরকি। হ্যাঁ, আসিফ ভাই, এতটুকু বলার আমার। হ্যাঁ, হযবরুল্লাহ ভাই বলেন, আপনার যদি আর কিছু বলার থাকে বলেন। জি, আমরা তো দাদা দেখেন, আমরা তো সবচেয়ে বড় কথা হলো আমাদের মর্মবাণী হলো প্রেম। মানুষকে ভালোবাসা, নিজেকে নিজের ভিতরেই যেমন আমরা যেহেতু আদি সত্যকে বা আ সেই অসীমকে খুঁজি, তো সেখানে কিন্তু প্রেম ব্যতীত অন্য কিছু নেই। প্রেম, ভালোবাসা। এই দিয়েই। এর বাইরে মনে করেন আমরা তো আমাদের হাতে যদি ফুল থাকে আর ওদের হাতে যদি লাঠি থাকে, আমরা তো ফুল দিয়ে কাউকে মারতে যেতে পারি না। আমার হাতে ফুল। আমরা কি করে আঘাত করি? আমরা আঘাত সহ্য করতে পারবো। কিন্তু এই সহ্য করে যে জর্জরিত হব, চোখে পানি আসবে, আঘাতপ্রাপ্ত হব। কিন্তু আমরা তো আঘাত তখন করতে শিখি কংগ্রাচুলেশন, নাই। যে আপনি যার কাছে বিচার চেতে যাবেন সে বলবে যে আপনার সাথে যেটা হয়েছে সেটা যেন সে দুঃখ প্রকাশ করে, বাট তার হাতে করার কিছুই নেই। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো আঘাত এট করতে বেস্ট শিখি আপনাকে নাই এটা দাদা। ধরায় চলে যাবে, যাও স্বাধীন দেশে এখন এনজয় করো। হ্যাঁ। এই যে দেখেন লালনের বাণী বনের এই যে এরকম যেকোনো অডিও রোজায় যাবেন। তারা শুধু মানুষকে ভালোবাসতে শেখায়। কোন ঘৃণা, বিদ্বেষ, হানাহানি। হ্যাঁ, আপনার ভালো না লাগতে পারে। আপনি অবিশ্বাস করতে পারেন। তাই বলে আমাদের পক্ষ থেকে আমরা কাউকে কোনদিন অ্যা মানে আঘাত করা তো দূরের কথা, অনেক দূরের কথা। আমরা কটু কথা বলাটাকে আমরা পছন্দ করি না। আমরা কাউকে ঘৃণা করা, হিংসা করা, ছোট জাত, বড় জাত, উঁচু কর্ম করে, নিচু কর্ম করে, এই পেশাগত, বংশগত, জন্মগত, বর্ণগত কোন ভেদাভেদকে আমরা কোনদিন লালন করি না বা আমরা আমরা বিশ্বাসের ভিতরেই আনি না। আমরা ওই
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। এইরকম ইয়ে দিয়ে আমরা আমাদের নিজেদেরকে আত্মসংশোধন করতে চাই। আমরা কখনো কাপের খুঁজি না বাইরে। আমরা জেহাদ করি না বাহিরের জন্য। আমরা জেহাদ করি যতটুকু নিজের জন্য। আমার নিজের নফসের সাথে, নিজের আমিত্বের সাথে, নিজের অহমিকার সাথে সেখানে। আমরা আত্মশুদ্ধির পথে যেতে চাই। আমরা কখনো বলি না যে আমরা দুনিয়াকে পাপমুক্ত করব। আমরা নিজেকে পাপমুক্ত করতে চাই। নিজেদেরকে আত্মসংশোধন করে আত্মশুদ্ধির পথে এগোতে চাই। কিন্তু সেখানে বারবারই আসে। আপনারা প্লিজ একটু দেখেন, আপনারা একটু বলেন। ঠিক আছে হজবরুল ভাই, আপনার সাথে কথা বলে ভালো জি, লাগলো জি। আমাদের, এবং জি, জি। আমরা তো আপনাদের দুঃখ সবার প্রতি প্রকাশ করা ছাড়া আর সশ্রদ্ধ। কিছু আপাতত করতে জি, জি। পারছি না। কিন্তু আমরা জি, এর জি। প্রতিবাদ আপনাদের জানাই। আমাদের পক্ষ থেকে আমরা জি, প্রতিবাদ জানাই এবং আমরা কাজ আপনাদের করছি প্ল্যাটফর্ম থেকে যেটুকু আমাদের পক্ষে জি, সম্ভব। হজবরুল ভাই। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানান। ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আপনি ভালো থাকবেন। বিদায় জানাচ্ছি তাহলে। আপনাকে পরের জনকে আমরা যুক্ত করি। খুবই মর্মান্তিক অবস্থা। এই যে এই মাজারগুলা যে ভেঙে দেওয়া হচ্ছে। অনেকগুলা মাজার ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। ২০ টার বেশি মাজার ভেঙে দেওয়া হয়েছে বলে আমি শুনতে পেয়েছি। যে জিনিসগুলা দেখেন, মানে মন্দিরও ভাঙে ধার্মিকরা, মসজিদও ভাঙে ধার্মিকরা, মাজারও ভাঙে ধার্মিকরা। আর নাস্তিকদের দেশছাড়া করতে হয়। তারা নাকি ধর্মকে আঘাত করে। কি একটা ব্যাপার। ঠিক এদিকে আছে? নাস্তিকদের পার্সিকিউট করতে ভাই, তখন কিন্তু সবাই তারা একে একে সবাই দিদি ভাই, সবাই ধার্মিক, সবাই একসাথে হয়েছে। না অবশ্য যারা ওই যে মানে মাজার যারা করে তারা আসলে এতটা আসলে জঙ্গি হয় না। এতটা হয় না, বাট বাট হয় না। আপনার পক্ষে তো আর বলবে না আসিফ ভাই, আপনার পক্ষে তো আর বলবে না। আসলে মানে ঘুরে ফিরে সাইলেন্সের ঘুরে একটা মনোসম্মতি চলে তো যায়। ঘুরে ফিরে দেখা যায় লালন ফকিরও নাস্তিক ছিল। হ্যাঁ? তখন দেখা যাবে যে আরো বড় বিপদ। তারা ওই জিনিসটাকে লুকাবার জন্য আবার অনেক সময় নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে। যেন তারা মানে মোল্লারা তাদেরকে আবার নাস্তিক না ভাইবা পাচ্ছে। এইজন্য আবার তারা আবার মানে গলা উঁচা করে একটু বলে, "না আমরা নাস্তিক না। নাস্তিকদের সাথে আমাদের কোনো ইয়া নেই।" এটা বলার চেষ্টা করে। যাই হোক লালন ফকিরও তো আসলে নাস্তিকই ছিল। এই বিষয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। বিশ্বাসের যে অভাব ছিল সে বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নাই। ঠিক আছে, পরের জনকে আমরা যুক্ত করি তাহলে। মোল্লা আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। মোল্লা আপনার আনমিউট করে কথা বলতে হবে। নিজেকে আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, বলেন। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন। মোল্লা ভাই কথা শোনা যাচ্ছে না। মোল্লা ভাই কথা তো শোনা যাচ্ছে না আপনার। না, উনার মনে হ্যাঁ, হ্যালো, বলেন তো কথা হ্যাঁ, এখন আবার বলেন তো কথা, এখন আবার শোনা যাচ্ছে। বলেন তো। জি ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই আমি একটু ডিউটিতে আছি, তো একটু নয়েজ, ঠিক আছে, একটু ম্যানেজ করেন। আচ্ছা ঠিক আছে, বলেন, বলেন। কি বলতে চান বলেন। তো ভাই আমার কথা হলো কি যে ভাই, মানে ভারতে, মানে ইন্ডিয়াতে দেখি যে জাফার হেরিটেক, তারপর এই ধরনের আরো অনেকগুলো চ্যানেল, মানে অনেক ভিডিও ডকুমেন্ট আকারে কাজ করে। তো আপনারা কেউ মানে এই ধরনের ভাই আপনার কথা কাইটে কেটে যায় ভাই। আপনার কথা বোঝা যায় না। কেটে কেটে যায়। এইভাবে তো কথা বলা যাবে না। মোল্লা ভাই, এইভাবে কথা বলা যাবে না। আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। সানন্দা। সানন্দা আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। সানন্দা আপনাকে যুক্ত করা হয়েছে। কথা বলেন। সানন্দা আপনাকে যুক্ত করা হয়েছে। কথা বলেন। সানন্দা? না, আপনি কোনো কথা বলছেন না। তাহলে বিদায় জানাই। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। এই লোক কি তার ইয়ে নিয়ে যুক্ত হয়ে গেছে নাকি, ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার নিয়ে যুক্ত হয়ে গেছে কিনা? আচ্ছা দেখি নাকি দাঁড়ান। চেঞ্জ করে দিব? দাঁড়ান দাঁড়ান আসিফ ভাই, নিয়ে না। দাঁড়ান ভাই, যে ইসে রাখতেছি, অসুবিধা নেই। ভাই ফোন নাম্বার সহ যিনি যুক্ত হয়েছেন আপনি একটু কথা বলেন। আমার উনি ইয়া করে ফেলছে। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। মাজার। মাজার আপনাকে যুক্ত করা হয়েছে। মাজার আপনি বলেন। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি হ্যালো, বর্ষিত হোক, বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের মাজার ভাঙ্গা হচ্ছে, বা এই যে দেশে যে হচ্ছে পূজা করতে দিবে না, মাজার ভাঙ্গা হচ্ছে, তাহলে এটার সমাধান কি, বা আমাদের দেশ কোথায় যাচ্ছে? আমরা কি নাগরিক হিসেবে কি সঠিকভাবে থাকতে পারবো কিনা এই দেশে? সেটা তো অনেক আগে থেকেই এই পরিস্থিতির উদ্ভব অনেক আগে থেকেই ঘটতেছে। যে এই জিনিসগুলা হচ্ছে গত ৪০ বছরে যেই ধীরে ধীরে মৌলবাদকে যেই জায়গায় নিয়ে যাওয়া হইছে, এগুলা তো অবশ্যম্ভাবী ছিল ভাই। এগুলা তো মানে হঠাৎ করে আজকে মানে আকাশ থেকে পয়দা হয় নাই। এগুলা তো দীর্ঘ বহু বছরের জমানো মৌলবাদ। এখন দুধ কলা দিয়ে এই কালো সাপকে বড় করা হইছে। এখন কালো সাপ তো ব্যাগের থেকে বের হয়ে গেছে। এইটাকে তো সামাল দিতে হইলে আমার আরো আগেই দেওয়া উচিত ছিল। যে জিনিসটা আমরা অনেক বছর ধরে বলতেছি যে এই মৌলবাদের যে মানে বিষবৃক্ষ সেটা ধীরে ধীরে বড় হচ্ছে, একদিন ফেটে যাবে। আপনারা মানে ব্যবস্থা নেন। কিন্তু তখন তো আমাদের কথা কেউ শুনে নাই। এখন ধীরে ধীরে আস্তে আস্তে খুলতেছে, বের হচ্ছে, সাপটা বের হচ্ছে। বিষ ছড়ায় পড়তেছে। এখন তো দেখেন আপনারা, আ যা মনে করেন করেন। তাহলে এর মানে নাগরিক হিসেবে আমাদের অধিকার আর থাকবে না, বা আমরা হয়তোবা অনেক নিম্নমানের নাগরিক হিসেবে থাকবো, বা কোনো কাজকর্ম করে তেমনটা আগাতে পারবো না জীবনে, তাদের এই বিভিন্ন নিয়ম কানুন বা বিভিন্ন ইয়ে যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে সেটার কারণে।
সেটা তো ভাই আমরা বহু বছর ধরে বলতেছি যে ধরেন ১ম এ নাস্তিকদেরকে কোপায় দেশ ছাড়া করবে। তারপরে হচ্ছে সমকামীদেরকে কোপায় দেশ ছাড়া করবে। তারপরে হচ্ছে গিয়ে মানে শিয়াদেরকে কোপাবে। তারপরে হচ্ছে গিয়ে হিন্দুদেরকে কোপাবে। তারপর বৌদ্ধদেরকে কোপাবে। তারপর আদিবাসীদেরকে কোপাবে। তারপরে হচ্ছে গিয়ে আহমদীদেরকে কোপাবে। তারপরে হচ্ছে গিয়ে এইভাবে আস্তে, আস্তে আ মানে মানুষকে সরানো শুরু করবে। বিরুদ্ধ মত দমন করা শুরু করবে। এরপরে তারা যেটা শুরু করবে যেটা হচ্ছে যে মানে আমিন আস্তে বলব না জোরে বলব এই নিয়ে পিটাপিটি। তারপরে শুরু করবে হচ্ছে গিয়ে নামাজ কোন রাকাত বেতরের নামাজ কয় রাকাত। এরপরে শুরু হবে ঈদুল মিলাদুন্নবী আ করা হালাল নাকি হারাম নাকি বিদআত কি? তারপরে শুরু হবে মুহাম্মদের পেশাব পায়খানা মানে পবিত্র নাকি অপবিত্র এগুলো নিয়ে মারামারি। এইগুলা তো অজস্র জিনিস আছে যেগুলো নিয়ে মারামারি করতে থাকবে তারা করতে থাকবে। এগুলা যখন শুরু করা হয়েছিল তখনই তো আমরা এই জিনিসগুলো নিয়ে সাবধান করছি যে এই বিষ বৃক্ষকে যেন আ মানে মানে সার দিয়ে মানে না করা হয়। এই কালসাপকে যেন না পোষা হয়। কিন্তু গত মানে অনেকগুলা বছর ধরে আমরা দেখতেছি যে এই বিষ বৃক্ষকে ধীরে, ধীরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি দেখলাম আমি সেদিন। দেখলাম দাড়ি টুপি ভর্তি ভাই টিএসসি পুরা ভর্তি হচ্ছে দাড়ি টুপি। সবার দাড়ি আর টুপি। এত যে মানে দাড়ি টুপিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভইরা গেল এটার জন্য তো এই যে শেখ হাসিনা যেই আইনটা পাস করল যে আ মানে মাদ্রাসা শিক্ষাকে ইসের সমমান করে দিল। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেল। এখন সুযোগ পেয়ে এখন যেটা দেখা যাচ্ছে যে পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আখড়া হয়ে গেছে। এখন শিবিরের সভাপতি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে। আজকে দেখলাম যে শিবিরের সভাপতি আত্মপ্রকাশ করে মিছিল করতেছে। এই জিনিসগুলা তো ফাড়াস করে আসমান থেকে ঠাস করে পড়ে নাই ভাই। একদম আজকে যে আসমান থেকে পড়ল তা তো না। এগুলার ভিত্তিপ্রস্তর তৈরি করছে ধীরে, ধীরে এই জিনিসগুলা করছে। কইরা এই পরিস্থিতির ভিতরে আনা হইছে। এই পরিস্থিতি তো আসতই। আজকে হোক কালকে হোক আসতই। তো এটা আমরা এটার জন্য আমাদেরও দায় আছে, আপনাদেরও দায় আছে। আপনারা তো তখন এটা নিয়ে প্রতিবাদ করেন নাই। এখন বুঝতেছেন যে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যখন গায়ে এসে পড়ে তখন মানুষ আসলে প্রতিবাদ করে। এই যে মাজারে এখন গায়ে এসে পড়তেছে এজন্য আপনারা প্রতিবাদ করতেছেন। কিন্তু যখন নাস্তিকদেরকে মারা হয়েছিল, সমকামীদেরকে মারা হয়েছিল তখন কি ভাই আপনারা প্রতিবাদ করেছিলেন? বলেন তো মাজার ভাই? আসলে ভাই আমরা তো আমাদের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি বিভিন্নভাবে। তো নিজেদের তো হুম। একটা মানার একটা ইয়ে থাকে যে আমরা মাজারটাকে মানবো বা আমাদের যে ইয়ে আছে তাকে এখন যদি আমরা অন্যরাও শ্রদ্ধা করবো। কর্মক্ষেত্রে বিজি থাকে, কিন্তু এখন যদি অন্যরাও তারা তো মনে তখন করেন আমাদেরকে আপনাদেরকে বলে এখন না, মারতেছে। মারামারি করে। মনে করেন এখন আপনাদেরকে মারতেছে। এখন অন্যরা বলল যে, "ভাই আমরা তো কর্মক্ষেত্রে বিজি আছি। আমরা তো পারছি না ভাই কিছু কথা বলতে।" তাহলে তো সবাই কোন না কোন সময় কর্মক্ষেত্রে বিজি থাকবে, তাই না? তার মানে এক পক্ষকে মারলে অন্য সব পক্ষ যদি কর্মক্ষেত্রে বিজি থাকে ভাই, তাহলে তো আর আমরা কোন তো এখনো প্রতিবাদ পেটে হবে না। ভাতেই ঠিক মতো করে আমরা এখন পর্যন্ত ফাইন্যান্সিয়ালি আমরা ফ্রিডম পাই নাই। তো না আমাদের মানে ওখানে আপনি বেশি ব্যস্ত ফাইন্যান্সিয়াল থাকতে ফ্রিডম হয়। কিন্তু পাইলে তারপরে আপনি এটা নিয়ে কথা বলা শুরু করবেন নাকি? এটার জন্য এভয়েড করতেছেন যে কবে আপনি পেটে ভাতে খাইতে পারবেন তখন আপনি গিয়া প্রতিবাদটা করবেন। কিন্তু ভাই এটা কি আসলে আপনি সত্য বলতেছেন নাকি জাস্ট এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য নিজেকে নিজে বুঝ দিতেছেন এই কথাটা বলে? ব্যর্থতা তো অবশ্যই আছে। ব্যর্থতা অবশ্যই আছে। তার মানে সেটা তো দেখেন অস্বীকার করার আপনি মতো না। নিজেও প্রতিবাদ করেননি। আপনি নিজেও প্রতিবাদ করেন নাই যে যখন এই ধরনের ঘটনাগুলা ঘটতেছিল তখন অন্যদের গায়ের উপরে দিয়ে যখন গেছে তখন আপনিও প্রতিবাদ করেন নাই। তো এখন আপনার গায়ের উপরে আসছে দেখে আপনার এখন গায়ে লাগতেছে। কালকে হ্যাঁ, হ্যাঁ, এটা এখন অন্যরা আবার চুপ করে থাকবে। কারণ তাদের গায়ের উপরে পড়তেছে না। তাদের গায়ের উপরে যখন আসবে তখন তারা বলবে এটা। হুম? এরপরে তো শুধুমাত্র এই সালাফিরা ছাড়া আর কেউ থাকবে না অবশিষ্ট। সালাফিরাও তখন নিজেদের ভিতরে মারামারি করবে তখন। কিন্তু আসিফ ভাই এই যে যারা অ্যাকচুয়ালি প্রতিবাদ করতে পারতেছে ধরেন যে কোনো কিছুতে রাতামাতি উয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করতে করতে চলে আসে বুয়া বুয়া করতে করতে চলে আসে, এটা তো জেনুইন একটা ফ্যাক্ট যে তারা হচ্ছে আহ, বেকার বা কর্মক্ষেত্রে নাই এরকম জাতি আর কি, তাই না? তো ওইখানকার ধরেন মাদ্রাসায় যে পড়ায় আর মাদ্রাসায় যে পড়ে তাদের তো ওই ছাড়া আর কোনো কাম কাজ নেই, তো ওই সময় তো তাদের কোন একটা প্রতিবাদে ভিন ভান করে চলে আসে, এটা তো তাদের জন্য ইজিয়ার। না, প্রতিবাদ বলতে তো আমি ওই যে মানে মানে আ জ্বালাও পোড়াও মানে ভুয়া এটা আমি প্রতিবাদ বলতে তো বুঝাই নাই ভাই। প্রতিবাদ বলতে তাহলে তো এখন আমার ভাইঙা বুঝাইতে হবে যে মানে প্রতিবাদ বলতে কি বুঝাইছি? প্রতিবাদ বলতে বুঝাইছি যে সেটা নিয়ে তো একটা ধরেন আপনি একটা লেখা লিখলেন। একটা যৌক্তিক লেখা লিখলেন। একটা প্রতিবাদ মানে হচ্ছে গিয়ে একটা ভয়েস রেইজ করলেন যে এই জিনিসটা কেন অযৌক্তিক? কেন প্রত্যেক মানুষের এই অধিকারটা থাকা উচিত? যখন নাস্তিকরা অ্যাটাকড হইছে তখন আপনি মাজার ভাই আপনি লিখতে পারতেন। আপনি বা কথা বলতে পারতেন। আপনি একটা ভিডিও তৈরি করতে পারতেন যে এই যে নাস্তিককে মারা হইছে, একজন মানুষের যদি আস্তিক থাকার অধিকার থাকে, নাস্তিক থাকার অধিকার থাকবে। একজন মানু আ আস একজন মুসলিমের যদি ধর্ম প্রচারের অধিকার থাকে, একজন নাস্তিকেরও নাস্তিকতা প্রচারের অধিকার থাকবে। একজন মুসলিমের যদি বলার অধিকার থাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে শক্তিশালী দিনে ৫ বার, তাহলে একজন নাস্তিকেরও সেই বলার অধিকার থাকতে হবে যে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। এই জিনিসগুলা যদি আপনি মানে সেই সময় থেকে আপনারা সবাই যদি সেই সময় প্রত্যেকের জায়গা থেকে যারা এই মতের আছেন, আমি দেখেছি যে এই যে আদিবাসীরাও ওদের মধ্যে অনেক বহু লোক চুপ ছিল যখন নাস্তিকদেরকে মারা হয়েছিল। কিন্তু যখন আদিবাসীদেরকে মারা হইলো তখন তারা বলতেছে, "হ্যাঁ ভাই, ভাই আমাদের মারে। নাস্তিকরা ভাই নাস্তিক ভাইরা আমাদের নিয়ে পক্ষে কথা বলেন।" আরে নাস্তিকদেরকে যখন মারা হইছে তখন তারা কি বলছে? তারা তো কিছু বলে নাই। যখন এই যে আহমদীদেরকে মারা হইছে তখন আহমদীরা
আহমদীদের মারার বিরুদ্ধে নাস্তিকরাও কথা বলছে। কিন্তু হুম, যখন নাস্তিকদেরকে মারা হয়েছে তখন কিন্তু আহমদীদের ভিতর থেকে টু শব্দটা আমরা শুনতে পাইনি। শিয়াদেরকে মারা হইছে। শিয়াদেরকেও মানে অত্যাচার করা হয়েছে, বাউলদেরকে অত্যাচার করা হয়েছে। প্রত্যেকটা বেলায় আমরা দেখতে পাইছি অন্য কেউ নাস্তিকদের যখন মারা হচ্ছে তখন বা সমকামীদেরকে যখন মারা হচ্ছে বা ধরেন ভিন্ন মতাবলম্বীদেরকে যখন মারা হচ্ছে তখন কিন্তু একটা পক্ষ টু শব্দটা করে নাই। যেটা আমরা সবসময় করে আসতেছি। যেকোনো আ পক্ষকে যদি মারা হয়, এমনকি ছাত্রলীগকে মারা হইছে সেই ছাত্রলীগের মারার বিপক্ষে আমি সেদিন লেখা লিখছি। তার মানে হুম। যেকোনো পক্ষকেই যদি মারা হয় তাইলে তো আমরা তো সেটা প্রতিবাদ করি। কিন্তু ভাই এটা তো আপনারা করেন না মাজার ভাই। তাইলে আপনি যে এখন বলতেছেন যে ভাই আমাদেরকে মারতেছে। এটা বলার তো নৈতিক অধিকারটাই তো আপনি হারায় ফেলছেন অনেক আগে। আপনি তো আগের সময় আসলে তো ভাই কিছু বিষয়টা বলেননি। হচ্ছে কি, আমরা তো একটা সমাজের মধ্যে থাকি। একটা কিছু লিখলে ধরেন কারো সাথে আমার পার্সোনাল শত্রুতা আছে। সে এই ইসলাম মানে আপনি না বা আপনি যে সে কথাগুলো বলতেছেন এই কিন্তু কথাগুলা সে এখন এটারে আমার উপরে এগেইনস্ট করে আমার উপরে ভাই আসবে। এরকম মনে একটা করেন ভয় থাকে ভাই। মনে করেন এই কথাগুলো এখন আমি আপনারে বললাম। ভাই মাজার ভাঙতেছে কি কমু ভাই? আমি তো সমাজের ভিতরে থাকি। ভাই এই কথা বলতে গেলে তো মানছে আমারে পিড়াইবে ভাই। এই কথা যদি আমি আপনারে এখন বইলা দিই, বইলে আপনারে বলি যে না ভাই আমি কিছু এটা নিয়ে কথাবার্তা বলতে পারব না। তাইলে কেমন হবে ভাই বলেন তো? মাজার ভাই আপনি যে যুক্তিগুলা দেখাইতেছেন এই যুক্তিগুলা যদি এখন আমি দেখাই আপনারে যে মাজার নিয়ে আমি কিছু বলব না এটার সপক্ষে আমি আপনার বলা কথাগুলাই বলে দিলাম আপনারে। তখন ব্যাপারটা কেমন হবে বলেন তো? মাজার ভাই আপনার তো কথা শোনা যাচ্ছে না। না, মাজার ভাইয়ের অনেক কথা শোনা বাধা যাচ্ছে না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। বলেন, এবার বলেন। বলতেছি যে সমাজে অনেক কিছু বাধার সম্মুখীন হয়ে সার্ভাইভ করতে হয় ভাই। একটা কিছু প্রতিবাদ করলে বা একটা কিছু করলে যারা শত্রু আছে তারা না পাইরা ওইটার ইস্যু করে একটা অ্যাটাক করার বা একটা ঝগড়া করার বা সামাজিকভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করে ভাই। আমাদের দেশে এটা তো জানেনই। তো তো এটার জন্য এই অনেক ভয় সময় অনেক জায়গায় চুপ থাকা এই হয় ভাই। এই ভয় পায় তো সবাই যদি চুপ থাকে তাহলে তো আপনিও মরবেন, আমিও মরবো। তো অনেকেই মরবে, তাই না? সবাই যদি এই ভাই ভয়ে চুপ আসলে থাকে, তাহলে আসলে মূলত সমাধানটা কি হবে? যে যার এই যে মতন মত সমাধানটা প্রকাশ বললাম বা যে যার জিনিস কিভাবে করবে হ্যাঁ, ভাই? এই যে বললাম মানে বা বা মানে সমাধানটা অনেক আগে থেকেই করা উচিত ছিল। যখন অন্যদেরকে মারতেছে তখনও আপনারা ভয়েস রেইজ করতেন। কথা বলতেন এগুলা নিয়ে যে কেন এই জিনিসগুলা খারাপ হচ্ছে। ছোট, ছোট ভিডিও বানাইতেন। ভিডিও বানাইতে তো বেশি একটা প্রত্যেকের হাতে মোবাইল আছে। একটা মানে ছোট ভিডিও ক্লিপ বানায় দিতেন ৩ মিনিটের। যে এটার আমি প্রতিবাদ জানাচ্ছি, আমি এটার বিরোধিতা করি। যে এটা তো হইতে পারে না। আমরা একটা প্রত্যেকের নাগরিক অধিকার আছে। যে, যে বিশ্বাস করবে সেই বিশ্বাসটা তার করার অধিকার আছে। প্রত্যেকের বাকস্বাধীনতা আছে। এগুলো যদি আপনারা প্রত্যেকে বলতেন আপনাদের জায়গা থেকে তাহলে আজকে এই পরিস্থিতিতে আমরা হয়তো নাও পড়তে পারতাম। জি, জি ভাই এটা ঠিক। এটা ঠিক বলেছেন। চেষ্টা করব এভাবে একটা কিছু করার। কারণ দেশটা তো আমাদের সবার ভাই। এখন কেউ যদি জোর করে কোনো কিছু চাপায়া দেয় বা জোর করে মারামারি সহিংসতা করে, আমাদের দাঁড়ানো উচিত। কিন্তু আন্তর্জাতিকভাবে কি আমরা কি কোনো সাপোর্ট পাবো কিনা? ধরেন এই যে দেশে এরকম একটা পরিস্থিতি হইতেছে, এক পক্ষ সবাইকে চাপাই দিতেছে। আমাদেরকে কি আন্তর্জাতিকভাবে কোনো সমাধান বা কোনো তাদেরকে কোনোভাবে থামানো এরকম কিছু করার কি সুযোগ আছে কিনা বা এরকম আমরা ছোট, পারবো কিনা? বলেন। ছোট, ছোট ভিডিও বানায় সেগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করেন। তারপর দেখেন আন্তর্জাতিক সহযোগিতার যদি নাও পাওয়া যায় তারপরেও তো আপনি আপনার জায়গা থেকে তো আপনি পরিষ্কার থাকবেন যে আপনি একটা প্রতিবাদ করছেন এবং এটা একটা ভালো কাজ ছিল। প্রতিবাদ করাটা একটা ভালো কাজ ছিল। এটুক তো আপনি অন্তত মনে তো শান্তি পাচ্ছেন, তাই না? একটা জি, জি ভাই এটা স্যাটিসফ্যাকশন তো ঠিক। আপনার আসতেছে। জি, জি ভাই যে জি। হুদাই বসে না থেকে কিছু না কিছু তো অন্তত করছেন। জি, জি ভাই এটা ঠিক, এটা ঠিক। ঠিক আছে মাজার ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভালো ভালো থাকবেন। থাকেন। আচ্ছা। তাহলে ফারাজ ভাই আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে? না আসিফ ভাই আমি আর কিছু বলবো না। বাট এট শর্ট আসিফ ভাই হয়তো ভাই এইটাতে আপনি এগ্রি করবেন যে লিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাকশন স্পিকস লাউডার দ্যান ওয়ার্ড। এন্ড এই যে ধরেন কোন একটা ইয়ে আছে মানে ধরেন কোন একটা অপশক্তি আছে যেখানে অপশক্তিটা অপশক্তিটা তাদের অপশক্তি চালাতে পারতেছে বিকজ তাদের কাছে একটা বড় ধরনের ক্রাউড আছে। দেন ওই ক্রাউড যদি ধরেন ইয়ে হয় এরকম ইতর ইতর লেভেলের ক্রাউড হয় যাদের কোনো সমালোচনা গায়ে বাঁধায় না তাদের মানে আপনি লেখালেখি করে তাদেরকে উচিত জবাব দিতে পারবেন বাট আই থিঙ্ক সার্ভাইভালের জন্য এট সাম সেন্স আপনার শুধু লিখে না আর কি মাঠেই নামতে হয় আর কি। আমার মনে হয় যে লেখালেখি, আলোচনা, কথাবার্তা বলা এগুলোর আলাদা একটা শক্তি আছে। এই শক্তিগুলাও ব্যবহার করা উচিত। এবং ওই যে মানে রাস্তাঘাটে মারামারি করা বা মানে দৌড়াদৌড়ি করা, ওইটার থেকে আমি মনে করি যে যদি জিনিসটাকে আদর্শিকভাবে চ্যালেঞ্জ করা যায়, তাহলে আমার মনে হয় যে সেই জিনিসটা আরো টেকসই হয়। আরো দীর্ঘমেয়াদে সেটা একটা ভালো ফল দেয়। যাই হোক I agree. I agree, bhai. But I 100% agree with you, and it takes a long time. But হ্যাঁ, যখন সামনে চলে আসবে তখন আপনাকে আলটিমেটলি মাথায় নামতে হবে যখন আপনার মানে শরীর উপর দিয়ে যাবে তখন আর কি আপনার মাঠে নামাটাই হচ্ছে একমাত্র উপায় আর কি। আচ্ছা তাহলে পরের জনকে আমরা যুক্ত করি দেখি।